নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ। আজ আমরা এমন একটা সত্যি কথা নিয়ে কিংবা একটা সত্যিকে নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে। গত 72 ঘন্টায় বাংলাদেশের পরিস্থিতি দেখবেন। দেখুন, প্রথম খুলনা ও চট্টগ্রামে ভারতের হাই কমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা। প্রথম আলো ও ডেলি স্টারের ঢাকার প্রধান কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। ধানমন্ডির 32 নম্বরে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুর। ছায়ানটের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ। ইন্দিরা সেন্টার ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। উত্তরাতে 32টি দোকান ভাঙচুর ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ। রাজশাহীতে ডেলি স্টার প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর এবং আগুন। ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মোহন সিংহে একজনকে গাছে ঝুলিয়ে পিটিয়ে খুন, তারপর আগুন লাগিয়ে দেওয়া হয় তার মৃতদেহে। নিউ এজের সম্পাদক সাংবাদিক নুরুল কবিরকে মারধর। চট্টগ্রামে প্রয়াত মহিরুদ্দিন চৌধুরীর বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। সিলেট অ্যালপাইন রেস্টুরেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, লুটপাট। বীর বাহাদুর সোবেক এমপি বাতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। সারা দেশে আওয়ামী লীগের সাবেক এমপির বাসভবনগুলিতে হামলা ও অগ্নিসংযোগ। ছবিগুলো দেখুন, ভয়ঙ্কর ছবি, সব ভয়ঙ্কর সব ছবি। এই ছবি বাংলাদেশের। বাংলাদেশ জ্বলছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে 71-এর সেই কালো দিনগুলো আবার ফিরে আসছে। ভারতের বন্ধু দেশ হিসেবে পরিচিত ঢাকা আজ পাকিস্তানের হাতের পুতুল হয়ে দাঁড়াচ্ছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ফাঁস করব আইএসআই এর সেই গোপন ছক, যা সরাসরি আমাদের ভারতের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্সকে টার্গেট করছে। এই মুহূর্তে কিছু ছবি দেখাই, দেখুন কিভাবে বাংলাদেশে আগুন জ্বলছে, কিভাবে বাংলাদেশে, আমরা বলি কাংলাদেশ, এই মুহূর্তে কিভাবে এই কাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী সেন্টিমেন্ট একটু একটু করে বাড়ছে এবং মোহাম্মদ ইউনূস কোথাও সরাসরি আইএসআই এর এজেন্ট কিংবা আইএসআই এর ঘনিষ্ঠ হিসেবে সামনে আসছে। এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে জঙ্গি সংগঠন, জঙ্গিরা তারা দাপাদাপি করছে। অভিযোগ শুধু আমরা করছি না, বাংলাদেশের সাবেক এমপি এবং আওয়ামী লীগের জয়েন্ট জেনারেল সেক্রেটারি, তার সঙ্গে মিস্টার নঈম সাহেবের সঙ্গে আমরা কথা বলেছিলাম আজ। নঈম সাহেব আজ যে অভিযোগগুলো করছে সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে এবং সেখানকার সরকারের প্রধান ইউনূসের বিরুদ্ধে, শুনলে আপনার চোখ কপালে উঠবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আনকাট আওয়ামী লীগের জয়েন্ট জেনারেল সেক্রেটারি তার সরাসরি ক্যালকাটা নিউজকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেখুন। AFM বাহাউদ্দিন নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সদস্য। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি পাকিস্তানের আইএসআই এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তালুকাত রাখছে? তাদের কাছ থেকে ফান্ডিং পাচ্ছে? দেখুন, গত 16 মাস যাবৎ বাংলাদেশ ইতিহাসকে ম্লান করে দিচ্ছে এর এজেন্টরা এখন বাংলাদেশের এর কর্মকর্তারা যাচ্ছে, আসতেছে এবং আমরা শুনছি তাদের ফান্ডিং দ্বারাই যে জঙ্গির গোষ্ঠী। তো গত 16 মাসে অবৈধ দখলদার ইউনূস সরকারের চক্র গোষ্ঠী, আইএসআই এজেন্ট, পাকিস্তানের দখলদার হানাদার বাহিনীর দোসররা বাংলাদেশকে দাপিয়ে বেড়াচ্ছে। এর পাশাপাশি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সাথে, জঙ্গিবাদী গোষ্ঠীর সাথেও এই ধর্মান্ধ গোষ্ঠীর সংযোগ, যার সকল কিছুকেই পৃষ্ঠপোষকতা করা এবং লালন করা। লস্করে তৈবা
হিজবুল মুজাহিদিন, হুজি বাংলাদেশ, এরা কি এখন বাংলাদেশে ইউনূস সরকারের মদত পাচ্ছে? বিভিন্নভাবে এটাই তো আমরা দেখতে পাচ্ছি। হুজি আইএস এর পতাকা উড়িয়ে মিছিল হয়, লস্করে তৈয়বা হিসাবে সেই সংগঠনটা বাংলাদেশে নিযুক্ত করা হয়েছে হুজবাজি, তাদেরকে পলিটিক্স বেড়াচ্ছে, জেল কারাগার থেকে জেলখানা ভেঙে তাদেরকে মুক্ত করা হয়েছে, ছাড়িয়ে নেওয়া হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীরা তারা কি বাংলাদেশে সক্রিয়? পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীরা সক্রিয়তার সাথেই তারা সমস্ত কাজ দাপিয়ে বেড়াচ্ছে। ইউনূস সরকার কি বাংলাদেশকে আইএসআই এর হাতে সঁপে দিয়েছে? দখলদার ইউনূস সরকার, সে বাংলাদেশ বিরোধী গোষ্ঠী, বাংলাদেশের শক্তির বিপক্ষে যারা আছে, অশুভ শক্তি, দেশ বিরোধী শক্তি, পাকিস্তানের হানাদার বাহিনীদের দোসরদের কাছে এবং পাকিস্তানের আইএসআই এজেন্টদের কাছে, তাদের সমস্ত ইচ্ছাকে বাস্তবায়নের জন্য এই অশুভ শক্তির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার দোসররা সে কাজটি একটা চরম অবস্থার দিকে, বাংলাদেশকে ধ্বংসের দিকে, অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। স্যার, মোহাম্মদ ইউনূস কি আইএসআই এর এজেন্ট? কর্মকাণ্ড বোঝাই যাচ্ছে এবং প্রমাণিত হচ্ছে। ইউনূস সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরে বাংলাদেশটা তিনি পাকিস্তানি এজেন্টদের কাছে মনে হচ্ছে বাংলাদেশটাকে সঁপে দিয়েছে। মোহাম্মদ ইউনূস যে আইএসআই এর হয়ে কাজ করছে, কিংবা এই মুহূর্তে বাংলাদেশে যে আইএসআই টাকা দিয়ে, পয়সা দিয়ে জঙ্গি গোষ্ঠীদের এনে মদত দিচ্ছে ওখানে, সেটা আমাদের অভিযোগ নয়। খোদ ওই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দল আওয়ামী লীগ, তার যুগ্ম সাধারণ সম্পাদকের সরাসরি ক্যালকাটা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তাদের অভিযোগ। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ঠিক সেটাই করছে। যেমন ধরুন, পাকিস্তানি জাহাজের জন্য তল্লাশি ছাড়াই বাংলাদেশের বন্দর খুলে দেওয়া হয়েছে। কেন এই হঠাৎ প্রেম? কেন? এর পেছনে কি কোনো বড় নাশকতার পরিকল্পনা রয়েছে? আর এই সব কিছুর কেন্দ্রে আছে 12ই ডিসেম্বর 2025-এর সেই গুলিকাণ্ড। শরীফ ওসমান হাদি ভারত বিরোধী একজন জঙ্গি, ইনকিলাব মঞ্চের ছাত্রনেতা, যাকে ঢাকার রাজপথে মাথায় গুলি করা হলো। কিন্তু এই মৃত্যু কি নিছকই এক হত্যাকাণ্ড, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভারতের বিরুদ্ধে সুপরিকল্পিত যুদ্ধের ব্লুপ্রিন্ট? বাংলাদেশের বর্তমান অবস্থা এখন এক আগ্নেয়গিরির মতো। আগস্ট 2024-এ শেখ হাসিনার পতনের পর থেকে ইউনূস সরকারের নেতৃত্বে এক অদ্ভুত ভূরাজনৈতিক রদবদল শুরু হয়েছে। যে জামাতে ইসলামীকে একসময় নিষিদ্ধ করা হয়েছিল, আজ তারা প্রকাশ্যে জনসভা করছে। শুধু তাই নয়, 2024-এর অডিট অনুযায়ী বাংলাদেশের 29টি রাজনৈতিক দলের মধ্যে জামাতের আয় সবচেয়ে বেশি, প্রায় 29 কোটি টাকা। এই টাকার উৎস কি? বাংলাদেশের সিআইডি তদন্ত বলছে 2007 থেকে 2018 সালের মধ্যে 620 মিলিয়ন টাকা বিদেশি অনুদান হিসেবে এসেছে, যা সরাসরি মৌলবাদ ছড়াতে ব্যবহার করছে জামাত। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল পরিমাণের টাকা শুধু কি মসজিদ বা মাদ্রাসা বানানো হচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে 60,000 ক্যাডারকে জঙ্গিদের লালন পালন করার খরচ? উত্তরটা শুনলে আপনি চমকে যাবেন, কারণ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এখন তারা ঢাকায় আর লুকিয়ে নেই। তারা এখন সরাসরি কূটনীতিকদের ছদ্মবেশে ঢাকায় পাকিস্তান হাই কমিশনে বসে রয়েছে, সেখান থেকে কাজ করছে। দেখুন তথ্য কি বলছে দেখুন। 2024-এর অক্টোবর থেকে 2025-এর মধ্যে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্তারা বারবার ঢাকা সফর করছেন। এমনকি করাচি, চট্টগ্রাম সরাসরি শিপিং রুট চালু করা হয়েছে। আগে পাকিস্তানি নাগরিকদের জন্য যে কড়া সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগতো, ইউনূস সরকার 2রা ডিসেম্বর 2024 থেকে একেবারে তা তুলে দিয়েছে। এর মানেটা খুব পরিষ্কার, এখন বিনা বাধায় পাকিস্তানের অস্ত্র আর ড্রাগস
বাংলাদেশে ঢুকতে পারবে, আর সেখান থেকে আমাদের ভারতের বর্ডারে পেরিয়ে ভারতে ঢুকতে পারে। ভাবুন তো, এটা আমাদের দেশের নিরাপত্তার জন্য কত বড় বিপদ। আপনারা হয়তো ভাবছেন এত বড় কর্মকাণ্ড এর পেছনে কে টাকা জোগাচ্ছে। এর উত্তর ইসলামী ব্যাংক অফ বাংলাদেশ লিমিটেড, IBBL গ্রাফিক্স। সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোর মদতে এই ব্যাংকটি আসলে জামাতে ইসলামীর প্রধান আর্থিক হাতিয়ার। এই ব্যাংকের লাভের 10% সরাসরি রাজনৈতিক এবং জেহাদি কার্যকলাপে খরচ হয়। কিন্তু শুধু ব্যাংক নয়, নকল US ডলার আর মায়ানমার থেকে আসা ড্রাগস বা ইয়াবা ট্যাবলেট পাচারে কোটি কোটি টাকা এই নেটওয়ার্কে এসে মিলছে। আমরা কি তাহলে এক অন্ধকার অর্থনীতিকে সামনে রেখে দেখতে পাচ্ছি যে যারা ভারতের ক্ষতি চায়? ভারতের জন্য সবচেয়ে বড় আশঙ্কা কি জানেন? আমাদের শিলিগুড়ি করিডোর, যাকে আমরা চিকেন স্নেক বলি। ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে তারা ভারতের 7 সিস্টার্সকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেবেন। ভারতের এই 22 কিলোমিটার চওড়া সরু রাস্তা এখন কি তারাই বাংলাদেশের জঙ্গিদের নিশানায়? উত্তর পূর্ব ভারতের 4 কোটি মানুষের নিরাপত্তা কি তাহলে এখন বিপন্ন? এর সবচেয়ে বড় প্রমাণ দিয়েছে স্বয়ং পাকিস্তানের এক PMLN নেতা। 7 ডিসেম্বর 2024-এ ইরশাদ আহমেদ খান সোজাসুজি স্বীকার করে যে পাকিস্তান অস্ত্র ও ড্রাগস পাঠাচ্ছে বাংলাদেশকে। ভারতের প্রভাব থেকে তারা বাংলাদেশকে মুক্ত করবে। যখন কোনো দেশের সরকার নিজেই স্বীকার করে নেয় যে তারা সন্ত্রাসবাদ রপ্তানি করছে, তখন কি আর কোনো সন্দেহের অবকাশ থাকবে? এখানেই শেষ নয়। ডিসেম্বর 2025-এ পাঞ্জাব বর্ডারে বালু হ্যান্ডলারদের মাধ্যমে ড্রোন দিয়ে অস্ত্র ফেলার যে ঘটনা ঘটেছে, তার সাথে বাংলাদেশের এই নতুন নেটওয়ার্কের যোগসূত্র আছে। মেঘালয় আর আসামের সীমান্তে BSF কেন হঠাৎ এত সজাগ? কারণ বাংলাদেশের হুজিবি, JMB এবং লস্করে তৈবার মতো নিষিদ্ধ গোষ্ঠীগুলো আবার সক্রিয় হচ্ছে। তারা ঢাকাকে ব্যবহার করছে ভারতের ভেতর ঢোকার সারোগেট বেস হিসেবে। গোয়েন্দা রিপোর্ট বলছে ভারতীয় যুবকদের পাকিস্তানে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিয়ে আবার বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতে ঢোকানোর চেষ্টা চলছে। দাঁড়ান, শুধু আমাদের কথা নয়, এই কথা সরাসরি আওয়ামী লীগের জয়েন্ট কিংবা যুগ্ম সাধারণ সম্পাদকের, যিনি ক্যালকাটা নিউজকে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সরাসরি বলছেন বাংলাদেশে এই মুহূর্তে লস্করে তৈবা অ্যাক্টিভ। পাকিস্তান এবং ISI সেখানে ফান্ডিং করছে এবং মোহাম্মদ ইউনুস প্রায় ISI এর এজেন্ট হিসেবে কাজ করছে। দেখুন সরাসরি সেই বিস্ফোরক সাক্ষাৎকার। AFM বাহাউদ্দিন নাসিম, বেশ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সদস্য। বেশ স্যার, এই মুহূর্তে ছাত্রনেতা হাদির মৃত্যুর দায় আওয়ামী লীগের ওপর দেওয়া হচ্ছে, এটা কি সত্যি না মিথ্যে? এই সংস্কৃত সম্পূর্ণরূপে এক ধরনের মিথ্যাচার এবং যে কোনো যারা করতে গত 16 মাস যাবৎ 2024 সালের 5ই আগস্টের পর থেকে যত ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বাংলাদেশ, এরা কারা করেছে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করে এই মব সন্ত্রাসীদের, জঙ্গিদের এবং সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেওয়া, তাদেরকে লালন করা, মব সন্ত্রাসের জনক হিসেবে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ইনডেমনিটি দিয়ে এই সন্ত্রাসীদের রক্ষা করে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে বাংলাদেশ থেকে বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ মিডিয়া অ্যাসোসিয়েশন জনাব শরীফুল ইসলাম খান সরাসরি বাংলাদেশ থেকে রয়েছেন। শরীফুল বাবু নমস্কার। কলকাতা নিউজে ভারতবর্ষের সংবাদ মাধ্যমে আপনাকে স্বাগত।
আপনি তো মিডিয়ার লোক, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি, ডেলি স্টার থেকে শুরু করে প্রথম আলো এবং দুজন এডিটরকে যেভাবে আক্রমণ করা হলো, যেভাবে অফিস ভাঙা হলো, কি বলবেন স্যার? ধন্যবাদ। আমি আসলে বহুবার আপনাদের, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি অনেকবার আপনাদের টেলিভিশনে কথা বলেছি। আমি আপনার নামটা জানতে পারি? আমার নাম ইলমাস সৈয়দ, ক্যালকাটা নিউজের এক্সিকিউটিভ এডিটর। আচ্ছা, আপনার সঙ্গে আমার আজকে প্রথম, বোধহয় সম্ভবত আপনি আমাকে কখন আগে দেখেছেন কিনা জানি না। আমি এ পর্যন্ত মিনিমাম 20টা টক শোতে আপনাদের কথা বলেছি এখানে। তো ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আপনার আষাঢ়ের গল্প সম্পর্কে বলতে চাই সৈয়দ সাহেব। আপনি প্রথমে যে আষাঢ়ের গল্পগুলো আপনি উপস্থাপন করেছেন আমার বক্তব্যের আগে, আপনি আমাকে কথা বলতে দিন। আমার কথা বলার সময় কথা বলবেন না। শুনছি হ্যাঁ, বাংলা আপনি চ্যানেলে, প্রথমে- ভারতের চ্যানেলে বসে প্লিজ, আমরা আপনাকে অত্যন্ত সম্মানের সঙ্গে ডেকেছি, কথা বলার জন্য হুমকি দেবেন না। আমি বলছি আপনাকে, আপনি প্রথমে যে আষাঢ়ের গল্প বলছেন, এই আষাঢ়ের গল্প সম্পর্কে আমি আপনাকে বলতে চাই যে আপনি যদি মনে করেন যে বাংলাদেশে এই যে ধরনের আপনি কথা বলছেন, জঙ্গি ফান্ডিং, ইসলামী ব্যাংক, ঠিক আছে, তো এগুলো আপনি যদি সাংবাদিকতা পড়াশোনা করে এসে কিছু বলে থাকেন, এখানে বসে থাকেন, তাহলে আমার কথা আছে। আর আপনি যদি পড়াশোনা না করে এসে বলেন, আমার কোনো কথা নেই। আমি যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে, শুরুটা হয়েছে কোথায়? শুরুটা হয়েছে গত 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস ছিল। সেইখানে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের অশিক্ষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একাত্তরের যুদ্ধটা ছিল শরীফুল ইসলাম খান, বাংলাদেশের যুদ্ধ। ভারতের প্রধানমন্ত্রী যুদ্ধ নয়, অশিক্ষিত, পাকিস্তানের- এটা আপনি বলছেন? আপনি জিজ্ঞেস করছিলেন আমরা পড়াশোনা করেছি কিনা, আসুন পড়াশোনার নমুনা দেখাই। এই মুহূর্তে আপনি কি অস্বীকার করতে পারবেন যে ঢাকা হাই কমিশনে আইএসআই রীতিমতো তাদের নিজেদের বেস রয়েছে, দুজন ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসার রয়েছে? এই মুহূর্তে আপনি কি অস্বীকার করতে পারবেন পাকিস্তানের জেনারেলস, মেজর জেনারেল র্যাঙ্কের অফিসাররা প্রশিক্ষণ দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে শুরু করে একাধিক বেসকে ভিজিট করেছে? আপনি কি অস্বীকার করতে পারবেন? 2 ডিসেম্বর 2024 থেকে আপনাদের সরকারের প্রকাশিত বিবৃতি বলছে পাকিস্তানের কোনো জাহাজকে কাস্টমস চেকিং করানো হয় না এবং পাকিস্তানি নাগরিকদের চেকিং ম্যান্ডেটরি আর নেই। অস্বীকার করুন। আপনিও তো সাংবাদিক, অস্বীকার করুন, চ্যালেঞ্জ রইল। আপনি কথা বলবেন না আমাকে কথা বলতে দিবেন? আরে আপনাদের তো এতদিন ধরে কথা বলতে দিলাম, অস্বীকার করুন না সাহেব, কথাটা আপনি বলছেন। অস্বীকার করুন না সাহেব। আপনার সরকার এই নিয়মগুলো নেয়নি। আপনাকে কথা বলার সুযোগ দিচ্ছেন কোথায় আপনি? আজকে সকালেও তো আমি কথা বললাম আপনাদের চ্যানেলে। আপনি বলুন না আপনার সরকার এই পদক্ষেপগুলো নেয়নি? ঢাকায় পাকিস্তানি হাই কমিশনে আইএসআই এর অফিস রিস্টাবলিশ হয়নি? আপনি এইসব যে আষাঢ়ে গল্প, মিথ্যা আষাঢ়ে খবর গল্প নিয়ে তাহলে প্রমাণ বলছেন, করে দিন, বলুন। আষাঢ়ে গল্প মনে হলে আজকে বলুন যে এই মুহূর্তে ঢাকায় আইএসআই এবং পাকিস্তানের একটা অপারেটিভ নেই, বলুন, সরাসরি বলুন। এই মুহূর্তে গোটা বাংলা ঢাকায় দেখছে, যদি গোটা ভারত থেকে দেখছে। থাকে, এই মুহূর্তে ঢাকায় আছে রয়ের লোকজন আছে, ভারতীয় রয়ের লোকজন ঢাকায় আছে আমার জানা মতে, এবং তারা ISI নেই আপনার কাছে? বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আপনি বলুন না, কাজ করতে- লস্করে তৈবা এবং হিজবুল মুজাহিদিনের কমান্ডাররা বাংলাদেশে গিয়ে গত মাসে ভাষণ দেয়নি? সেই ভিডিওগুলো যেগুলো সেই জঙ্গি গোষ্ঠী সার্কুলেট করেছে, সব ভুল। তাদের সঙ্গে কি আপনার যোগাযোগ আছে? তাদের সঙ্গে আপনার যোগাযোগ আছে? আপনাদের যোগাযোগ আছে সাহেব, আপনাদের যোগাযোগ আছে। তাহলে বলে দিন, এই যে ইসলামিক ব্যাংকের কথা বলছি, এই ইসলামিক ব্যাংক আপনাদের বাংলাদেশে নেই? আমরা তো ইসলামিক তথ্য প্রমাণ ব্যাংক দিয়ে বলছি, জামাত ইসলামীর তথ্য প্রমাণ দিন। প্রতিষ্ঠান। সেটা শেখ হাসিনা। আপনি শান্ত হয়ে কথা বলুন, আপনি শান্ত হয়ে কথা আরে বলুন। আমরা আপনার সঞ্জয় কথা বলছি, আমরা 1971 থেকে সঞ্জয় কথা বলছি। শুনেন, জেনারেল স্যাম মানেকশর কথা ভুলে গেছেন? আপনি আমার সন্তানের বয়সী, আপনার শুনুন, আমার বয়স 50-এর উপরে। আরে খুব ভালো, আপনার বয়স 50-এর উপরে, আপনার প্রতি শ্রদ্ধা রয়েছে, বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু ভারত বিরোধী কথা বললে আমরা ছেড়ে দেব না। আপনি বলুন, আপনি যখন একেবারে বলছেনই, আপনি আমাকে বলুন এই মুহূর্তে আপনাদের একেবারে, আপনি বলুন আপনাদের আইবিবিএল, ইসলামী ব্যাংক অফ বাংলাদেশ লিমিটেড, তার আয়ের 10% জামাতকে দেয় না? এটা তো এফএটিপি বলছে, আন্তর্জাতিক সংস্থা, সাউথ এশিয়ান টেররিজম পোর্টাল, তাদের রিপোর্ট, এই যে রিপোর্ট।
এই যে রিপোর্ট, বলুন। ইস, চলে গেলেন, বাংলার ঝাঁঝ নিতে পারলেন না সাহেব। চেষ্টা করব আবার নিয়ে আসার। ইনি ছিলেন বাংলাদেশের সাংবাদিক, তিনি আবার সভাপতি বাংলাদেশ মিডিয়া অ্যাসোসিয়েশন। শরীফুল ইসলাম খান, সাহস ভাবুন, ভারতবর্ষের নিউজ চ্যানেলে এসে ভারতের প্রধানমন্ত্রীকে কটূক্তি করছেন এবং পালিয়েছেন। এবং আমাদের পিসিআর যা বলছেন, মার্চ থেকে পালিয়েছেন কারণ এই তথ্যগুলো কাউন্টার করার কোনো জায়গা তাদের নেই। এভাবেই পালাবে, প্রতিটি বাংলাদেশি এভাবেই পালাবে ভারতকে দেখলে। এটা কথা বলুন তো, উত্তেজিত যদি হয়ে গিয়ে থাকি, দর্শকদের কাছে ক্ষমা চাইছি, কারণ কেউ এসে আমার দেশের প্রধানমন্ত্রীকে ভারতের চ্যানেলে দাঁড়িয়ে অসম্মান করবে, আমরা মেনে নেব না। দ্বিতীয়, কেউ এসে ভারতবর্ষকে অসম্মান করবে, আমরা মেনে নেব না। এবং তৃতীয়, অনেক হয়েছে, বহুত হুয়া শিষ্টাচার। এই ভারতবর্ষ 71 সালে যখন বাংলাদেশকে স্বাধীন করেছিল, এই ভারতবর্ষ আবার এসছেন, আবার আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, আরেকবার নেব। আমি 1 মিনিট সময় চাইবো আমাদের দর্শকদের কাছ থেকে। উনি এসছেন, শরীফুল ইসলাম খান, সভাপতি বাংলাদেশ মিডিয়া অ্যাসোসিয়েশন। আবার অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন, অনলাইন, আপনি ভালো করে বাংলাদেশ মিডিয়া অ্যাসোসিয়েশন, অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন। আপনি বলুন, আপনি তো সাংবাদিক, এতগুলো সংবাদ মাধ্যমের অফিস পুড়িয়ে দেওয়া হলো, এতগুলো এডিটরকে মারা হলো, কোথায় আপনার মন কাঁপছে না? আমরা তীব্র নিন্দা জানিয়েছি, কাউকে মারা হয়নি, কাউকে মারা হয়নি। আপনি যখন বলছেন কাউকে মারা হয়নি, আমি আপনাকে বলে দিই, নিউজ এজের সম্পাদক সাংবাদিক নুরুল কবিরকে মারধর করা হয়েছে। শুধু তাই নয় স্যার, শুধু তাই নয়, আমার সংগঠনের সদস্য চট্টগ্রাম প্রয়াত মঈনুদ্দিন চৌধুরীর বাড়িতে ভাঙচুর করা হয়েছে। আরে স্যার, শুধু তাই নয়, রাজশাহীতে ডেলি স্টারের অফিস ভাঙচুর করা হয়েছে। ময়নমোহন সিংহকে, একজনকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনারা ডেমোক্রেসি না বানানা রিপাবলিক? সেটা বিচ্ছিন্ন ঘটনা, একজন বিচ্ছিন্ন ঘটনা গোটা ইন্টারনেটে ভাইরাল। আমি তো নামটা বলছি না, আউট অফ রেসপেক্ট। যিনি মারা গেছেন তার প্রতি রেসপেক্টে এই মুহূর্তে। না, আপনার কথা কি শুনবো? আরে 71-এর স্মৃতি ভুলে গেছেন আপনি? এসে হাউ ডে ইউ ইনসাল্ট ইন্ডিয়া। আপনি কি মনে করে ভারতের প্রধানমন্ত্রীকে ওই ভাষা ব্যবহার করলেন? আপনার মোহাম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখছে, টেররিজম পোর্টালের রিপোর্ট এগুলো। আপনি বলছেন আসলে গল্প। কার সঙ্গে যুদ্ধ ছিল? 71 সঙ্গে যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের না, বাংলাদেশ ভারত পাকিস্তানের সঙ্গে। এই যে ভুল বার্তা নরেন্দ্র, বাংলাদেশ ভারত প্রতি পাকিস্তানের সঙ্গে, তাই পূর্ব পাকিস্তানের সঙ্গে। শুনুন, ইতিহাসটাও ভুলে গেছেন। আজকে আমরা ইতিহাসটা মনে করে দিই, কারণ আমরাই তো গেছিলাম। আমাদের সেনারা শহীদ হয়েছিল আপনাদের জন্য। সাভারের গণকবর ভুলে গেছেন? ভারতীয় সেনার বলিদান ভুলে গেছেন? আপনি তখন, আপনার জন্ম হয়নি, তখন আপনার জন্ম হয়নি। আমার জন্ম হয়নি, কিন্তু আমার দেশের সেনা সেই সময় লড়েছিল আপনাদের জন্য। এই যে আপনি আজকে আমার শোতে বসে কথা বলছেন না, আপনি আজকে আমার চ্যানেলে বসে কথা বলতে পাচ্ছেন, আপনি খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পাচ্ছেন এই ভারতবর্ষের জন্য, ভারতের বীর সেনাদের জন্য। নামটা মনে রাখবেন, জেনারেল স্যাম মানেকশ। নতুন কিছু না, আমরা 1000 বছর যাবত খোলা হাওয়া নিঃশ্বাস নিচ্ছি, নতুন কিছু না। বাংলাদেশ 71-এ যখন আপনাদের পাক সেনা, খান সেনারা কচুকাটা করছিল, যখন অপারেশন সার্চ লাইট হচ্ছিল, যখন একের পর এক মা বোনেদের ইজ্জত লুটছিল, তখন কোথায় ছিল আপনাদের ভারত বিদ্বেষ? শ্রীমতী ইন্দিরা গান্ধী সহযোগিতা করেছিল শেষ পর্যায়ে। এক্স্যাক্টলি, শ্রীমতী ইন্দিরা গান্ধী সেই সময় আপনাদের না বাঁচালে যেতেন কোথায় বসাই? এটা ভুল কথা। আপনি ধর্মের নামে আপনারা মানুষ মারেন, ধর্মের নামে আপনারা সংখ্যালঘুদের মারছেন, আপনারা মানুষ নন। Shame on you! Shame on you! Shame on you! আপনার সাথে কথা বলতে বার করুন নাকি?
আপনার মতো অসভ্য আমরা অসভ্য, আমরা সভ্য বলেই এতদিন সভ্য ছিলাম বলে আপনারা স্বাধীন হয়েছেন, সেই স্বাধীনতা আপনারা ভুলে গেছেন। তাই আজকে আমার দেশের প্রধানমন্ত্রীকে আপনি কটু কথা বলতে পারেন, চেষ্টা করলেন, আমরা মেনে নেব না, আমরা মানব না। দর্শকদের কাছে ক্ষমা চাইছি, উত্তেজিত হয়ে গিয়েছিলাম, কিন্তু ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীকে যারা এভাবে কথা বলবে, বিশেষ করে বাংলাদেশের সেই মানুষগুলো যারা আমাদের কারণে, আমাদের দয়ায় আজ স্বাধীন, তারা এভাবে কথা বললে আমরাও ছেড়ে কথা বলবো না। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।